এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, বিহারে সরাসরি ভোট রয়েছে 2025-এ। নীতিশ কুমার কোন দলকে সমর্থন করবে আগামী দিন? সরকার ভাঙবে না টিকবে, এটা একটা দেখার বিষয়। যেমন ইন্ডিয়া জোটে নীতিশ কুমার সরাসরি এসে ফের তিনি আবারও পাল্টি মেরেছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, আবারও একই কায়দায় ফের কি কোন পথে এগিয়ে আসবেন? 243টি বিধানসভা আসন আপনারা জানেন, ম্যাজিক ফিগার কম করে 122 থেকে 123টি আসন পেতেই হবে। 122 আসন পেলেই যথেষ্ট। তাহলে সেখানে রয়েছে কংগ্রেস, জেডিইউ, আরজেডি, বিজেপি, সিপিআইএম বা সিপিআইএমএল। তো স্পষ্ট বার্তায় আপনাদেরকে আমরা সেই ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আপনাদের সঙ্গে যে বিষয়গুলি তুলে ধরছি, সেইগুলো নিয়ে একটা নিয়ম অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার বিষয়বস্তুটা হচ্ছে যে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে রাজনৈতিক যে সমীকরণ, দেখুন, যদি জেডিইউ এর 40 থেকে 50 জনও বিধায়ক পায়, তাহলে যেই দিকে যাবে নীতিশ কুমার সেই দিকেই সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে। তো স্বাভাবিকভাবে আরজেডি লালুর পুত্র তেজস্বী যাদব কি পারবে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বা বামেদেরকে সঙ্গে নিয়ে? তা কিন্তু স্পষ্ট হচ্ছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একদিকে চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে নীতিশ কুমার বিজেপির কেন্দ্রীয় সরকারটিকে ধরে রেখেছে। তো সরকার ভাঙলে কেন্দ্রীয় সরকারও টলমল করতে পারে। চন্দ্রবাবু নাইডুর হাতেও কিন্তু একটা মেন ফ্যাক্টর হয়েছিল। এবার বিহার বিধানসভা ভোট 2025-এ হতে চলেছে আগামী দিন, এমনটাই সম্ভাব্য আপনাদেরকে জানিয়ে রাখি। তবে কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী যথেষ্ট পরিমাণে মেন একটা ফ্যাক্টর হতে পারে বিহার থেকে। এটাই একটা রাজনৈতিক সমীকরণ বলছে সমীক্ষক মহল। অন্যদিকে বিজেপি তার জেডিইউ সঙ্গী সাথীকে নিয়ে জোটের একটা বার্তা আসতে পারে। অন্যদিকে লালুর পুত্র তেজস্বী যাদব কংগ্রেস বা বামেদেরকে সঙ্গে নিয়ে জোট করতে পারে। যদি আলাদাভাবে প্রার্থী দেয় তাহলে চিত্রটা পাল্টে যেতে পারে, দিল্লির মতো হতে পারে, তাই না? বিষয়বস্তুটা আজকে ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।